সানি, সানি, ওঠ বাবা, উঠে পড়। পার্টির সময় হয়ে গেল তো। আমার জন্মদিনের দিন সিধু মরে গেল ড্যাডি, আমি পার্টি করব না। বলে দাও না। দাও বলছি। আমি আর কখনো আমার বার্থডে করব না। সরি মা, সিধু আমায় কত হেল্প করতো। আজ কেউ করবে। সিদ্ধু, এই যে ওইদিকে দেখ, তোর বন্ধু। রিয়েলি ড্যাডি? ইয়েস বাবা। সিধু, এই যে সিদ্ধু। সিধু, সিধু। কি হলো, কি খুঁজছিস? ওর কোথায় লেগেছে খুঁজে পাচ্ছি না তো। ও আচ্ছা, এই ব্যাপার। তোর বার্থডে পার্টির জন্য আমরা ওকে চান করিয়েছিলাম, তখনই সব ধুয়ে গেছে। কি বললে? বুঝতে পারলি না? সেদিন মা শপিং করতে গিয়েছিল, তখন তুই একা একা বাড়ি ফিরছিলি, আমি দেখেছিলাম। তুই বাড়ি এসে আয়নাটা ভেঙে দিলি, সোফাটাও উল্টে পাল্টে দিলি। তুই সব ফুল গাছগুলোকে ভেঙে দিলি। তুই যাওয়ার পর আমি কি করলাম জানিস? সবগুলোকে এক জায়গায় করে দিলাম। টিভি অন অফ করে দেওয়া, তোর বার্থডে স্টারওয়ালা সারপ্রাইজ। হ্যাঁ, তুই কিন্তু অ্যাক্টিংটা বেশ ভালোই করেছিলি, তবে সিদ্ধুও কিন্তু তোর থেকে বেশি ভালোই ডেথ সিন অ্যাক্ট করলো। মানে ড্যাডি, দিস ইজ টু মাচ বেটা। আমাদেরকেও তোর জন্য ভূতের সিনেমা দেখতে বাধ্য হতে হলো। হ্যাঁ সানি, সব কিছু অভিনয় ছিল। মুয়া। সরি সানি। দিদা। কিরে, কি এবার বুঝলি? খুশি তো? এবার চল চলো চলো। ড্যাডি, আমি দিয়া দিদিকে দেখতে পাচ্ছি। শুধু তুই না, আমরাও দেখতে পাচ্ছি। কি? হ্যাঁ, এটা কিভাবে সম্ভব ড্যাডি? ও তোর মতন নিজের প্যারেন্টসদেরকে মিথ্যে কথা বলে পেট ব্যথা করার অজুহাত বানিয়ে অ্যাক্টিং করতো, আর এখন দেখো কি সুন্দর গুড গার্ল দেখাচ্ছে। আমি বুঝতে পেরেছি ড্যাডি, ডক্টর আন্টির থেরাপি। হাই সানি। হাই সানি। হাই দিদি। হাই সানি, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ আশু। হাই দিয়া। হাই দিয়া, কেমন আছো তুমি? খুব ভালো। চলো যাই। এই, চল। কাম অন। যাওয়া যাক। তোমার ছেলে, তোমার ইচ্ছা। মা, সেরম কিছু নয়। সানির জন্য বোর্ডিং স্কুলই বেস্ট হবে। তোমাকে যদি ছোটবেলাতেই বোর্ডিং স্কুলে দিয়ে দিতাম, তাহলে আজ তুমি এইভাবে আমার সঙ্গে কথা বলতে না। মাত্র দুটো সন্তানকে মানুষ করতে এত কষ্ট হচ্ছে, আর আমাদের দেখো তো, 5টা সন্তানকে যত্ন করে মানুষ করেছি। জানো, তুমি যখন 5 বছরের ছিলে, তোমার বাবা তখন মারা গেছিলেন। দিদি, তুমিও তো দেখেছিলে রাত্রেবেলা আমাদের কত টেনশন চলছিল। ভুল করে যদি ওর কিছু হয়ে যায়, তাহলে ও বাড়িতে কি না কি করছে ভেবে আমি অফিসে কাজ করতে পারি না। বাদ দাও, আমরা নেক্সট ইয়ার দেখে নেব। নেক্সট ইয়ার? না 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 দিদি, আপনি আমাদের কথাটা বুঝুন। ওর আসলে স্পেশাল কেয়ার আর অ্যাটেনশন দরকার। তোমার কি মত পূজা? আমি তো এটা চাই না। আর আমিও তোমার ভাইয়ের কথায় কোথাও না কোথাও কনভিন্স হচ্ছি। প্রতি শনিবার আমরা ওকে নিয়ে আসবো আর সোমবার দিয়ে আসবো। তোমাদের ইচ্ছে।
ম্যাডাম আপনার যা বলার এখানেই বলুন। কি হলো? কিছু বলছো না কেন? কি ভাবছো তুমি? সেটাই ভাবছি, ও এভাবে গেল কি করে। আবার একই কথা। কালকেও তুমি ওকে কত বকাবকি করলে, ভালোভাবেও তো বোঝাতে পারতে। ও তো তোমাকে দেখেই ভয় পেয়ে যায়। কি কি বলছো কি তুমি? এসব তো তোমার জন্যই হয়েছে। আমার কথা না শুনলে ড্যাডিকে কমপ্লেন করে দেবো, বদমাইশি করলে ড্যাডিকে বলে দেবো। তুমি না ওর কাছে আমাকে একটা ভূত বানিয়ে রেখেছো। আমি? তুমি বাচ্চাদের সাথে ভালোভাবে কথা বললে আমি কেন বলবো? পূজা, পূজা লিসন, এখন আমাদের তর্ক করে কোনো লাভ নেই। যদি আমরা দুজনেই ওকে ভালোবাসতে থাকি, তাহলে ওর মনে প্যারেন্টসদের নিয়ে ভয় থাকবে কি করে? ভয় থাকবে মানে? বাচ্চাদের তো বাবা মাকে ভয় পাওয়াই উচিত নয়। শান্তি পেয়েছো? ও আজ যদি পালিয়েছে শুধু তোমার ভয়, এটাই চেয়েছিলে? তুমি সবসময় আমাকে ব্লেম করো কেন? কারণ ও আমার ভয় না, তোমার ভয় পালিয়েছে। আসলে তুমি কখনোই বাচ্চাদের সাথে সময়ও কাটাও না। ওর সাথে টাইম স্পেন্ড করা, ওর সাথে আমি কথা বলার চেষ্টা করেছি, কিন্তু ও যে কি বলে আমি কিছুই বুঝতে পারি না। চলো না, আমি চেষ্টা করেও দেখলাম, কিন্তু ও আজে বাজে বকে। তাতে আমার কি করার আছে বলো তো? একেই টাইম স্পেন্ড করা বলে। তুমি বলবে ও শুনবে, ও বলবে তুমি শুনবে। তোমাদের দুজনের মধ্যে একটা বন্ডিং থাকা উচিত, আর তুমি এই সম্পর্কের মধ্যে মানে খুঁজছো। এনাফ পূজা, তোমার কথা শুনে আমি ওর সাথে টাইম স্পেন্ড করতে পারবো না। এই একটা বছর আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট, তুমি সেটা জানো। এই একটা বছর আমি একদম টাইম বার করতে পারবো না, সেটা তোমায় 1000 বার বলেছি। তুমি কোটিবার বললেও প্রবলেম সলভ হয়ে যাবে। দেখলে না কি হলো? সেই ডিসিশনটাও নিয়ে নিয়েছি। আমি ওর ফিউচার বরবাদ করতে চাই না, ওর প্রিন্সিপাল বলেছিলেন। তখন আমি ব্যাপারটা বুঝতে পারিনি, তবে এখন বুঝতে পারছি। বোর্ডিং স্কুলটাই বেস্ট হবে। বোর্ডিং স্কুল? এসব কি বলছো তুমি? ও তো একটা ছোট্ট বাচ্চা, মাত্র 8 বছর বয়স ওর। এই জন্য এখনই ডিসিশন নিতে হবে। কিসের ডিসিশন? আমি না থাকলে ও একা একা মোজাও পড়তে পারে না। এইটুকু বাচ্চাকে তুমি একটা বোর্ডিং স্কুলে রাখতে চাইছো? একা কেন থাকবে? ওর এজ গ্রুপের অনেক বাচ্চারা ওখানে থাকে, আর এমনিতেও বোর্ডিং স্কুলে যে বাচ্চারা পড়ে ওই এজ গ্রুপেরই তো হয়। নইলে বোর্ডিং স্কুলে বাবা মারা বাচ্চাদের পাঠাবেই বা কেন? শোনো পূজা, সবার কাছে নিজের নিজের কারণ আছে, কিন্তু সানির ফিউচারের জন্য আমাদের এটা করতেই হবে। এখানে থাকলে ও এইসব করতেই থাকবে, তুমি জানো তো। বাকিদের কি কারণ আছে সেটা আমি জানতে চাই না। আমি শুধু আমার ছেলের কথাই বলছি। আমার ছেলে ওখানে থাকতে পারবে না, দ্যাটস ইট। থাকতে পারবে না তাহলে কি করবে? আমার প্রবলেম না ও নয়, তুমি। কি? হ্যাঁ, তুমি তো জব করতে পারবে না। হ্যাঁ, আরতি তো বোবা, আর ছেলেটাও হয়েছে পাগলা, আর আমি। এসব তুমি কি বলছো রাকেশ? আমাদের পরিস্থিতি যখন ঠিক ছিল না তখন আঙ্কেল আমায় জব অফার করেছিল। শুধুমাত্র আমার ভরসায় আঙ্কেল আরেকটা ব্রাঞ্চ খুলেছিল আর পুরো বিজনেস আমার দায়িত্বে দিয়েছিল। তুমি প্রথমে আমায় ফোর্স করেছিলে যেন আমি জব জয়েন করি, আর তারপর আমায় বলে জব ছেড়ে দিতে। পূজা, আমি এই ব্যাপারে আমরা অনেকবার ডিসকাশন করে ফেলেছি, আর তুমি আমার কথা ভেবো না। এটা ভাবো যে ওকে বোর্ডিং এ পাঠানোর জন্য মাকে কিভাবে রাজি করাবে। এ হয়তো সব বলেই দিয়েছে, এবারে কি? এ কেমন ভাবে বিহেভ করছিস তুই? কি হয়েছে তোর? কোনো প্রবলেম হয়েছে নাকি? যা হয়েছে ঠিক ঠিক করে বল। আমি এমন কি করেছি দিদি? সবাই আমার পেছনে কেন পড়ে আছো? পেছনে পড়ে আছি? কি প্রবলেম কি তোর? হ্যাঁ, ঠিক আছে, তুই পারবি না যখন আমরা এখান থেকে চলে যাব, কিন্তু ছেলেটাকে তো ঠিক করতে হবে। বল না। তোকে যদি ছোটবেলায় 4টে থাপ্পড় মারতাম তাহলে আজ এরকমটা হতো না। আসলে সেদিন সানি জন্মানোর পর ও একটু কাঁদেনি। নার্স ওকে তুলে বলল যে ও কাঁদছে না। ওকে কোলে নিয়ে ডক্টর ডক্টর করে চিৎকার করলো। আমরা সবাই খুব ভয় পেয়ে গেছিলাম। আমাদের মনে অনেক রকম কুচিন্তা আসছিল। তখনই ডক্টর সানির মুখে মুখ লাগিয়ে ওকে নিঃশ্বাস দেওয়ার চেষ্টা করলেন। তখনই আমাদের সানি জোরে কাঁদতে শুরু করলো, আর আমরা সবাই খুব খুশি হলাম।
এতদিন বাদে যখন এসব হচ্ছে আমার মনে হচ্ছে ডক্টরের সঙ্গে একবার গিয়ে কথা বলা উচিত। জানি না কেন আমার এসব মনে হচ্ছে।